আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভগবানের হাত। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 17 মে 1973 সালে কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করেন তিনি। আনন্দমেলা, কিশোর ভারতী, শোকতারা, সন্দেশ সহ প্রায় সবকটি প্রথম শ্রেণীর শিশু কিশোর পত্রিকাতে একাধিক গল্প উপন্যাস লিখেছেন তিনি। ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান সুদীপ্তকে নিয়ে লেখা তার অ্যাডভেঞ্চার উপন্যাসের সিরিজ পাঠক মহলে বিশেষভাবে পরিচিত। 15টি গ্রন্থের রচয়িতা তিনি। এর মধ্যে 12টি কিশোরদের জন্য অ্যাডভেঞ্চার উপন্যাস বা গল্প সংকলন। ইংরেজিতে অনুদিত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে তার উপন্যাস। প্রথম কিশোর উপন্যাস কৃষ্ণলামার গুম্ফা প্রকাশিত হয় আনন্দমেলায়। প্রথম বড়দের উপন্যাস পরিক্রমণ প্রকাশিত হয় পুজোবার্ষিকী আনন্দলোকে। আজকের গল্পটি নেওয়া হয়েছে লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিশোর গল্প সংকলন কালো খুঁড়ি এই বইটি থেকে। গল্প পাঠে রাজদীপ, সুস্নাতর চরিত্রে কৃষাণ, অপরিচিত লোকের চরিত্রে তমাল, ডাক্তার হাজরা বরিশন, রিপোর্টারের চরিত্রে রাজেশ, কর্মচারী রোহান। সমস্ত গল্প পরিচালনা, সম্পাদনা ও গল্পের সূত্রধার আমি অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভগবানের হাত। নার্সিংহোমের ছোট্ট কেবিনে সন্ধ্যাবেলা শুয়েছিল সুস্নাত। ভিজিটিং আওয়ার্স কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সুস্নাতর কলিগরা তাকে দেখে ফিরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার হাজরা রাউন্ডে আসবেন। আগামীকাল সকালে সম্ভবত তার মুখের ব্যান্ডেজ খোলা হবে। এ কথা আজ সকালে নার্সের মুখে শোনার পর থেকে সারাদিন ধরে সুস্নাতর মনে চাপা একটা উত্তেজনা কাজ করছে। চোখ আর ঠোঁট বাদে সুস্নাতর সারা মুখ ও মাথা সাদা কাপড়ের ব্যান্ডেজে মোড়া। প্রথমবার তো বেসিনের সামনে হাত ধুতে গিয়ে তার সামনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সুস্নাত চমকে গিয়েছিল। মুক্ত নয়, ঠিক যেন মমির মাথা। তারপর থেকে আয়নার দিকে সে আর তাকাতে সাহস করে না। কিন্তু কালই তো তাহলে আসল ব্যাপারটা ঘটবে। নার্সের কথা ঠিক হলে কাল তাকে তাকাতেই হবে আয়নার দিকে, তাও ব্যান্ডেজ খোলা অবস্থায়। সুস্নাতর মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ব্যান্ডেজ খোলার পর কি দেখবে সে? তার সেই চেনা মুখ নাকি অন্য কিছু? নিজেকে চিনতে পারবে তো সে? তার কলিগরা অবশ্য তাকে আশ্বস্ত করে গিয়েছে তেমন কিছু ঘটবে না বলে। ডাক্তার হাজরা কলকাতা শহরের অন্যতম বড় সার্জন। বিশেষত প্লাস্টিক সার্জারিতে তার সমকক্ষ এখানে আর কেউ নেই বললেই চলে। তিনি নিজে যখন অপারেট করেছেন তখন নাকি চিন্তার কিছুই নেই। বহু অ্যাক্সিডেন্ট কেসে তিনি মুখাবয়ব ফিরিয়ে দিয়েছেন নিখুঁতভাবে। লোকে বলে তার হাত দুটো নাকি ভগবানের হাত। ব্যান্ডেজ খুললে কি দেখবে সে? এই চিন্তা করতে করতে হঠাৎই তার মনে পড়ে গেল সেই বিভৎস মুখটার কথা। ভয়ে আতঙ্কিত হয়ে উঠল এই ভেবে যে তার মুখ ওই রকম হয়ে যাবে না তো। শিউরে উঠল সুস্নাত। প্রাণপণে ভোলার চেষ্টা করতে লাগলো সেই মুখটাকে। একটা মৃদু শব্দে সুস্নাতর চিন্তা জাল ছিন্ন হলো। তার বোর্ডের গায়ে প্লাইউডের পার্টিশন ওয়ালের ওপাশে কেউ যেন টোকা দিচ্ছে। ফুট সাথে উঁচু এই পার্টিশন ওয়ালটায় একটা বড় ঘরকে দুটো কেবিনে ভাগ করেছে। দুটো কেবিনে ঢোকার দরজা অবশ্য আলাদা। সুস্নাতর কেবিনের দরজার সামনে
যে লম্বা বারান্দার মতো প্যাসেজ আছে, তার ধারে সুস্নাতর দরজা পেরিয়ে পাশের ঘরে ঢুকতে হয়। দোতলার শেষ প্রান্তের কেবিন। ডাক্তার হাজরা ছাড়া ওই কেবিনে কোনো দিন কাউকে ঢুকতে দেখেনি সুস্নাত। আবারও সেই শব্দ। তারপর ওপাশ থেকে একটা চাপা কণ্ঠস্বর শোনা গেল। দাদা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সুস্নাত সামান্য বিস্মিতভাবে বলল, না, ঘুমোইনি। আপনি কে? ওপাশের লোকটা বলল, আমিও আপনার মতো বেডে শুয়ে আছি। আসলে কথা বলার কোনো লোক নেই তো, তাই ভাবলাম যদি আপনার সঙ্গে একটু কথা বলা যায়। তা আপনি বিরক্ত হলেন না তো? সে জবাব দিল, না না, বিরক্ত হব কেন? ভিজিটিং আবার শেষ হয়ে গেলে সন্ধেবেলা এই সময় আমারও বেশ ফাঁকা ফাঁকাই লাগে। সেই তো একঘেয়ে চুপচাপ থাকা। কথা বললে আমার বরং ভালোই লাগবে। সুস্নাতর কথা শুনে লোকটা মনে হয় আশ্বস্ত হলো। সে বলল, যাক, বাঁচলাম। একদম হাঁপিয়ে উঠেছি কথা না বলে। তা আপনার তো অ্যাক্সিডেন্ট কেস, তাই না? কিভাবে জানলেন? লোকটা সামান্য চুপ করে থেকে বলল, আড়ি না পাতলেও ওপাশের কথাবার্তা এপাশে শোনা যায়, তাই শুনে বুঝেছি। কি করে অ্যাক্সিডেন্ট হলো? প্রশ্নটা শুনে সামান্য কিছুক্ষণ চুপ করে রইল সুস্নাত। সে একবার ভাবলো ব্যাপারটা লোকটাকে বলবে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো লোকটা বিশ্বাস করবে না তার কথা। ঠিক যেমন তার কলিগরা করেনি। তা এক কলিগ তো বলেই ফেলেছিল, তো এরকম হয় নাকি? তুমি কি আজকে নেশা টেশা করছো নাকি নাকি খুব হরর ফিল্ম দেখা হচ্ছে? হ্যাঁ, কি? কাজেই দুর্ঘটনার মূল কারণটি চেপে গিয়ে বলল, আমি সেক্টর 5-এ একটা কম্পিউটার ফার্মে চাকরি করি। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন অফিস থেকে বেরোতে বেশ রাত হয়েছিল। এই রাত 11টা হবে। বেরিয়ে বাইপাসে উঠতেই ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টি। দাঁড়ানোর কোনো জায়গা না দেখে তার মধ্যেই বাইক নিয়ে এগোচ্ছিলাম। কিছুটা পথ এগোবার পরেই আমার বাইকের চাকাটা স্কিড করলো। ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়লাম রাস্তায়। আমার আর তারপর জ্ঞান ছিল না। পরে শুনলাম স্থানীয় লোকেরা আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে রাত ওই 1টা নাগাদ এই নার্সিংহোমে দিয়ে যায়। নার্সিংহোমের লোকেরা আমার মোবাইলের কল লিস্ট দেখে আমার কলিগদের সঙ্গে যোগাযোগ করে। এই পর্যন্ত শুনে লোকটা জানতে চাইল, আপনার কোথায় লেগেছে? সে জবাব দিল, মুখে। ডিভাইডারে ধাক্কা মারার সময় হেলমেটটা কোনোভাবে ভেঙে ঢুকে গিয়েছিল। যখন আমাকে এখানে আনা হয় তখন নাকি নার্সিংহোমের লোকেরাও আমার আমার মুখ দেখে ঘাবড়ে গিয়েছিল। সুস্নাত সামান্য চুপ করে থেকে বলল, তবে অন্য কোনো নার্সিংহোমে না গিয়ে সে লোকগুলো যে ঘটনাচক্রে আমাকে এখানে এনেছিল ব্যাপারে আমি ভাগ্যবান। ডাক্তার হাজরার মতো সার্জেনকে আমি পেলাম। লোকে নাকি ওর হাতকে বলে ভগবানের হাত। অ্যাক্সিডেন্ট বা বার্নিং কেসে
মুখমণ্ডল ফেরাতে সকলে নাকি ওরই শরণাপন্ন হন। আমার ডান কানটাই শুনেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুবার অপারেট করতে হয়েছে। তা আপনার কি কেস? আমার মতোই অ্যাক্সিডেন্ট? আপনার লোকটা জবাব দিতে যাচ্ছিল মনে হয়, কিন্তু তার আগেই করিডোরে ডাক্তার হাজরার গলা শোনা গেল। হ্যাঁ, কাল সকাল 10টায় আসবেন, এই গেটম্যানকে বলা আছে। এই ঢুকতে হবে, তারপর গিয়ে। তার গলার শব্দ পেয়েই পাশের কেবিনের লোকটা চুপ করে গেল। তারপরই সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা। মধ্য 50-এর ডাক্তার হাজরা বেশ সুপুরুষ, ফর্সা, লম্বা, মেদহীন দেহ, টিকালো নাকে বসানো সোনার বাইফোকালের আড়ালে ঝকঝকে সপ্রতিভ চোখ, নিখুঁতভাবে কামানো মুখ ও ঠোঁটের কোণে আবছা হাসির রেশ। সুস্নাত তাকে দেখে বিছানায় উঠে বসতেই তিনি হেসে বললেন, কাল সকালেই কিন্তু আপনার ব্যান্ডেজ খুলবো। সুস্নাত তার কথা শুনে একটু ভয়ে ভয়ে বলল, আমার মুখটা ঠিক আগের মতোই থাকবে তো ডাক্তারবাবু? তার প্রশ্নের জবাবে ডাক্তার হাজরা তার দু হাতের পাতা সুস্নাতর সামনে মেলে ধরে বললেন, আমার এই হাতের ওপর আপনি বিশ্বাস রাখতে পারেন। তাছাড়া ডাক্তারি লাইনে সতীর্থরা অনেকে আমাকে হ্যারল্ড গিলিস বলেও ডাকেন। তিনি কে? জানতে চাইল সুস্নাত। ডাক্তারবাবু হেসে বললেন, তাকে বলা যেতে পারে ফেসিয়াল প্লাস্টিক সার্জারি জনক। তিনি প্রথম 1917 সালে ওয়াল্টার ইও নামে এক ব্রিটিশ সৈনিকের মুখমণ্ডলে প্লাস্টিক সার্জারি করেন। ইওর ক্ষতবিক্ষত কপালে তিনি টিউব ফ্ল্যাপ বা নলাকৃতি চামড়ার পট্টি বসিয়ে তার পূর্বকার মুখমণ্ডল ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার চেয়ে অনেক বড় কাজ আমি আপনার ক্ষেত্রে করলাম। তিনি করেছিলেন অটোগ্রাফট, আর আমি করলাম অ্যালোগ্রাফট। শেষের কথাগুলো যেন অনেকটা স্বগতোক্তির ঢঙে বেশ আত্মপ্রসাদের সঙ্গে তিনি বললেন। সুস্নাত বলল, অটোগ্রাফট আর অ্যালোগ্রাফট মানে? ডাক্তার হাজরা বললেন, এইসব মেডিকেল টার্মস আপনি বুঝবেন না। ডাক্তার হাজরা চলে যাওয়ার পর সুস্নাত ভাবল যে সে আবার কথা বলতে পারে পাশের কেবিনের লোকটার সঙ্গে, কিন্তু ওপাশ থেকে আর কোনো ডাক এলো না। হয়তো সে ঘুমিয়ে পড়েছে, এই ভেবে সুস্নাত আবার বিছানায় শুয়ে পড়ল। পরদিন ঠিক বেলা 10টায় সুস্নাতর কেবিনে ঢুকলেন ডাক্তার হাজরা, সঙ্গে নার্স, নার্সিংহোমের একজন কর্মচারী ও অপরিচিত জনা তিনেক লোক। তাদের সঙ্গে ক্যামেরা ইত্যাদি আছে। সেই লোকগুলোকে দেখিয়ে ডাক্তারবাবু সুস্নাতকে বললেন, আসুন আসুন আসুন, এই যে এদেরকে দেখছেন, এরা হচ্ছে মেডিকেল রিপোর্টার, আজকের ঘটনার সাক্ষী হতে এসেছেন। মিনিট খানিকের মধ্যেই ডাক্তার হাজরার নির্দেশে নার্স ব্যান্ডেজ খুলতে শুরু করলো। নার্স, এবার ব্যান্ডেজটা খুলুন। এক একটা পট্টি খোলা হচ্ছে, আর সুস্নাতর বুক ধক করে উঠছে। ঘরশুদ্ধ সকলে উত্তেজিতভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সুস্নাতর দিকে। একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে ঘরে। একসময় ব্যান্ডেজের শেষ পরতটাও খসিয়ে ফেলা হলো সুস্নাতর মুখ থেকে। কারো মুখে কোনো কথা নেই। সুস্নাত তাকালো ডাক্তার হাজরার মুখের দিকে। গম্ভীরভাবে তিনি পর্যবেক্ষণ করছেন সুস্নাতর মুখমণ্ডল। তাহলে কি? কিন্তু ধীরে ধীরে আবছা একটা হাসির রেখা ফুটে উঠল ডাক্তার হাজরার মুখে।
নার্সকে তিনি বললেন। এবার ওকে আয়নাটা দিন। নার্সের থেকে কাঁপা হাতে আয়নাটা নিয়ে সুস্নাত সেটি মুখের সামনে ধরে ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালো। অনেকদিন পর সে দেখল নিজের মুখ। কপালে, নাকের পাশে সার্জারির কয়েকটা স্পষ্ট দাগ থাকলেও তার মুখমণ্ডল প্রায় একই রকম আছে। ডাক্তার হাজরা বললেন, ওই দাগগুলো নিয়ে ভাববেন না, অয়েন্টমেন্ট লাগালেই কয়েক মাসের মধ্যে ওই দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। সুস্নাতর মুখে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে এরপর আয়নাটা নার্সের হাতে ফেরত দিতে চাচ্ছিল, কিন্তু ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, আসল ব্যাপারটা কিন্তু আপনি খেয়াল করেননি। আপনার ডান কানটা দেখুন। তার কথা শুনে সুস্নাত আয়নাটা আবার তুলে ধরে দেখল কানের দিকে একটা স্পষ্ট কাটা দাগের চিহ্ন। কানটা যেন আলাদাভাবে জোড়া হয়েছে তার জায়গাতে। সম্ভবত সার্জারির জন্যই কিছুটা লম্বা আর ফর্সা দেখাচ্ছে কানটা। ডাক্তার হাজরা এরপর প্রথমে তার সেই কানটার দিকে একটু ঝুঁকে ভালো করে পর্যবেক্ষণ করে মন্তব্য করলেন, ও ফাইন, কানটা আমি আপনাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দিতে পারলাম। সত্যি কথা বলতে কি, আমিও বেশ কনফিউজ ছিলাম এ ব্যাপারে। তারপর তিনি পকেট থেকে একটা পোস্টকার্ড সাইজের ছবি বের করে সুস্নাতর দিকে এগিয়ে গিয়ে বললেন, আপনি অ্যাক্সিডেন্টের দিন নার্সিংহোমে আসার পর আপনার মুখের ডান পাশে এই ছবিটা তোলা হয়েছিল। এটা দেখলে আপনি এবং আমার রিপোর্টার বন্ধুরা বুঝবেন কি অসাধ্য সাধন করেছি আমি। সুস্নাত ছবিটা হাতে নিয়ে সেটা দেখেই চমকে উঠল। এত বিভৎস মুখমণ্ডল হয়েছিল তার, রক্তাক্ত এক ভয়ঙ্কর মুখমণ্ডল। ডান কানের ছিদ্রটায় শুধু দেখা যাচ্ছে, কানের পাতার কোনো অস্তিত্ব নেই তাতে। কেউ যেন ছিঁড়ে নিয়েছে কানটা। সুস্নাত তাকিয়ে থাকতে পারল না ছবির দিকে। ছবিটা ডাক্তারবাবুর হাতে ফিরিয়ে দিয়ে কৃতজ্ঞ চিত্তে বলল, ডাক্তারবাবু, আপনি সত্যি ভগবান। ডাক্তার হাজরা ছবিটা রিপোর্টারদের কাছে দিয়ে নিজের হাতের পাতা দুটো মেলে ধরে আত্মপ্রত্যয়ের হাসি হেসে বললেন, আমার এই হাত দুটোকে অনেকেই বলে ভগবানের হাত। এখন নিজেও বিশ্বাস করি কথাটা। ছবিটা এরপর ঘরের লোকগুলোর হাতে হাতে ঘুরতে লাগলো। বিস্মিতভাবে সকলে ছবিটার সঙ্গে মেলাতে লাগলো সুস্নাতর কানটা। রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলছিলাম, আপনার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এবারও সত্যি কথাটা প্রায় বলেই ফেলেছিল সুস্নাত। মুহূর্তের জন্য তার মনে ভেসে উঠল বাইকের হেডলাইটের আলোতে দেখা ভয়ঙ্কর এক মুখচ্ছবি। কিন্তু সে ভূত দেখেছে বললে কি কেউ বিশ্বাস করবে? নিজেকে সামলে নিয়ে সে সংক্ষিপ্ত জবাব দিল, বাইকের চাকা বৃষ্টি ভেজা রাস্তায় পিছলে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। আর একজন রিপোর্টার সুস্নাতর অনুমতি নিয়ে বেশ কয়েকটা ছবি তুললেন সুস্নাতর কানের। ফ্ল্যাশ বাল্বের আলোয় ঝিলিক দিয়ে উঠল ডাক্তার হাজরার মুখের হাসিও। রিপোর্টারদের কাজ শেষ হলে ডাক্তার হাজরা সুস্নাতকে বললেন, এই আপনার ব্যাগটা আমাদের কাছে ছিল, এই যারা আপনাকে এখানে এনেছে তারাই ওটা দিয়ে গিয়েছে। এই বলে তিনি ইশারা করলেন নার্সিংহোমের কর্মচারীর দিকে। সে লোকটা একটা চামড়ার অফিস ব্যাগ এনে সুস্নাতর বিছানায় রেখে বলল, ব্যাগটা কিন্তু আমরা খুলিনি স্যার, শুধু ওই ব্যাগের গায়ের ধুলো কাদাগুলো একটু মুছে দিয়েছি। সুস্নাত ব্যাগটা দেখল। হ্যাঁ, ব্যাগটা তারই। সকলকে নিয়ে ঘর ছেড়ে বেরোনোর আগে ডাক্তার হাজরা ঝকঝকে হাসি হেসে আবার সুস্নাতর দিকে তার হাতের পাতা দুটো মেলে ধরে বললেন, আপনাকে আমি বলেছিলাম যে আপনি আমার হাতের ওপর ভরসা রাখতে পারেন। সুস্নাতর মনে হচ্ছিল বেড থেকে নেমে একবার ডাক্তারবাবুর পায়ের হাত দিয়ে প্রণাম করবে, কিন্তু তার আগেই তিনি
ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মনটা বেশ হালকা লাগছে সুস্নাতর। যে অসহ্য আতঙ্ক তার বুকে চেপে বসেছিল সেটা কেটে গিয়েছে। ডাক্তারবাবু চলে যাওয়ার কিছুক্ষণ পর ব্যাগটা কাছে টেনে নিল সুস্নাত। ব্যাগটা খুলে বিছানায় সেটা উপর করতেই কাগজপত্রের সঙ্গে কিছু শুকনো ঘাসের টুকরো বেরিয়ে এলো। কাগজগুলো ঘাঁটতে গিয়ে হঠাৎই একটা জিনিস হাতে উঠে এলো সুস্নাতর। কিছুটা পুরনো একটা ফটোগ্রাফ, 25-26 বছরের এক অপরিচিত যুবকের ছবি। খুব সুন্দর মুখ, ঠিক যেন কোনো সিনেমার নায়ক। কার ছবি? সুস্নাতর ব্যাগে এলো কিভাবে? কিন্তু কিছুতেই সে স্মরণ করতে পারল না ব্যাপারটা। একসময় তার মনে হলো মাথায় চোট লেগে স্মৃতিশক্তি লোপ পায়নি তো। ছবিটা নিশ্চয়ই তার পরিচিত কারোর হবে, বা কেউ তাকে দিয়েছিল, নইলে এটা তার ব্যাগে এলো কিভাবে? ঠিক এমন সময় পার্টিশনের ওপাশের কেবিন থেকে গতকালের সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো। দাদা কি ঘুমিয়ে পড়েছেন? মুখের ব্যান্ডেজ খোলার উত্তেজনায় সুস্নাত ভুলেই গিয়েছিল লোকটার কথা। সে বলে উঠল, না, আমি জেগেই আছি। কাল তো ডাক্তারবাবু চলে আসায় আর কোনো কথাই হলো না। তা আপনি কেমন আছেন? লোকটা যেন অস্পষ্ট হেসে পাল্টা প্রশ্ন করল, আপনি বলুন কেমন আছেন? সুস্নাত বেশ উৎফুল্লভাবে বলল, জানেন, আজ মুখের ব্যান্ডেজ খোলা হয়েছিল। আমি তো তার আগে খুব আতঙ্কে ছিলাম। ডাক্তারবাবু অসাধ্য সাধন করেছেন। একটা ছবিতে দেখলাম কি বিভৎস মুখ হয়েছিল আমার। বিশেষত ওই ডান কানের কোনো অস্তিত্বই যেন ছিল না। কিন্তু ডাক্তারবাবু চমৎকারভাবে সব কিছু জুড়ে দিয়েছেন। ডাক্তারবাবুর হাত দুটো সত্যি ভগবানের হাত। উনি না থাকলে মুখ নিয়ে রাস্তায় বেরোতাম কিভাবে কে জানে। বাকি জীবনটা তো পড়েই আছে না। লোকটা সামান্য চুপ থেকে বলল, সত্যি ভগবানের হাত। যে হাত ভগবানের তৈরি মুখের উপর হাতের খেলা দেখাতে পারে, সে হাত তো ভগবানেরই হাত। আপনি ভাগ্যবান। তবে এবার থেকে একটু সাবধানে গাড়ি চালাবেন। সুস্নাত বলল, সাবধানেই তো সেদিন গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু সুস্নাত প্রায় বলেই ফেলতে যাচ্ছিল কথাটা, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে কি স্মৃতিভ্রম হয়? কিছু কিছু ক্ষেত্রে হয় বলেই শুনেছি, কিন্তু কেন? আপনার কি কোনো ঘটনা মনে আসছে না? লোকটা জিজ্ঞাসা করল। সুস্নাত বলল, এমনি ঘটনা তো আমার সবই মনে আছে। আসলে অ্যাক্সিডেন্টের সময় না, আমার সঙ্গে যে ব্যাগটা ছিল তার ভিতর থেকে একটা পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ বেরোলো। এক সুন্দর যুবকের সাদা কালো ছবি। কিন্তু আমি কিছুতেই ধরতে পারছি না ছবিটা কার বা কিভাবে এটা আমার ব্যাগে এলো। ওপাশে সামান্য কিছুক্ষণের নীরবতা। লোকটা তারপর বলল, আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে পারলে ভালো হতো। আমি
আজ রাতেই নার্সিং হোম থেকে চলে যাব। হয়তো আমার সঙ্গে আপনার আর দেখাই হবে না। কিছু কথা বলার ছিল। সুস্নাত বলল, বাহ, আপনারও ছুটি হয়ে যাচ্ছে। তা আপনি চলে আসুন না আমার ঘরে। আপনি বললে আমিও যেতে পারি আপনার ঘরে। লোকটা বলল, এখানে পেশেন্টদের অন্য ঘরে যাওয়ার নিয়ম নেই। ডাক্তারবাবু জানলে রাগ করবেন। রাতে করিডর ফাঁকা হয়ে গেলে আমি যাওয়ার আগে আপনাকে ডাকবো। প্লিজ একবার আসবেন। লোকটার গলার স্বরে একটা আন্তরিক আহ্বান ফুটে উঠেছে। সে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। তা আপনার কি হয়েছিল তা কিন্তু এখনো আমার জানা হয়নি। কি হয়েছিল আপনার? লোকটা জবাব দিল, আমারও আপনার মতোই মুখেরই ব্যাপার। সার্জারি হয়েছে। সুস্নাত বলল, আপনারও কি প্লাস্টিক সার্জারি হয়েছে নাকি? অটোগ্রাফট না অ্যালোগ্রাফট? ডাক্তার হাজরার মুখে শোনা শব্দ দুটো চালিয়ে দিল সুস্নাত। লোকটা যেন একটু হেসে বলল, শব্দ দুটোর মানিয়ে জানেন? সুস্নাত এবার একটু অপ্রস্তুত ভাবে বলল, না, আসলে ডাক্তারবাবুর মুখে এই শব্দ দুটো শুনেছি। লোকটা বলল, আমি কিন্তু শব্দ দুটোর অর্থ জানি। আরও আছে আইসোগ্রাফট, জেনোগ্রাফট। এসব প্লাস্টিক সার্জারির পরিভাষা। নিজের দেহের ত্বক বা চামড়া কেটে যখন সেই দেহেরই অন্য কোথাও বসানো হয় তখন তাকে বলা হয় অটোগ্রাফটিং বা অটোগ্রাফট। আইসোগ্রাফটের ক্ষেত্রে যমজ কোনো মানুষের একজনের ত্বক অন্যজনের দেহে বসানো হয়, আর জেনোগ্রাফটের ক্ষেত্রে এক প্রজাতিটা অপর প্রজাতিতে বসানো হয়। এক টানা কথাগুলো বলে থামলো লোকটা। বিস্মিত সুস্নাত বলল, আপনি এসব নিয়ে পড়াশোনা করেছেন নাকি? অনেক জানেন দেখছি। আচ্ছা, আপনি অ্যালোগ্রাফটের মানেটা একটু বলবেন? ডাক্তারবাবু বললেন আমার নাকি অ্যালোগ্রাফট করেছেন তিনি। লোকটা বলল, আপনি কিছু মনে না করলে দয়া করে বলবেন অপারেশনের জন্য ডাক্তারবাবুকে এই কত পেমেন্ট করতে হচ্ছে? সুস্নাত একটু ইতস্তত করে বলল, কলিগদের সঙ্গে ডাক্তারবাবুর কথা হয়েছে আর কি। ওই 1.5 লাখ টাকা মতো দিতে হবে। আজ বিকেলে তারা এসে টাকাটি মিটিয়ে দেবে। আমার অফিসই টাকাটা দিচ্ছে আসলে। সুস্নাত শুনল। লোকটা যেন অস্পষ্টভাবে বলল, তার মানে 15,000? সুস্নাত বলল, কি কি বললেন? কিন্তু ঠিক সেই সময় বারান্দায় পদ শব্দ শোনা গেল। ডাক্তারবাবু। সঙ্গে সঙ্গেই পাশের লোকটা চুপ হয়ে গেল সেই শব্দে। ডাক্তার হাজরা সুস্নাতর দরজা পেরিয়ে পাশের কেবিনে গিয়ে ঢুকলেন। এরপর খুব চাপা স্বরে যেন দীর্ঘক্ষণ ধরে পাশের কেবিনের লোকটার সঙ্গে কথা চলতে লাগলো ডাক্তার হাজরার। ভেবেছিলেন আমি জানতে পারবো না? কে বলেছে তোমার কম টাকা? কে বলেছে? বেশি টাকা? বেশি টাকা চাই তোমার? 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা করে চোখে দেখেছো? একটা কথাই একবার স্পষ্টভাবে কানে এলো সুস্নাতর। পাশের ঘরের লোকটা যেন একবার উত্তেজিতভাবে বলল, এত কম?
সারাদিন লোকটার আর কোনো সারা শব্দ পায়নি সুস্নাত। বিকেলের পর থেকেই বৃষ্টি নেমেছিল। সুস্নাত খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। বেশ রাতে ঘুম ভাঙল তার। বাইরে থেকে ভেসে আসা শব্দ শুনে সে বুঝতে পারল বৃষ্টি আরো বেড়েছে, বাতাসও বইছে। তার আঘাতে জানলার কাচের শার্সি কাঁপছে, শব্দ হচ্ছে। বিছানায় শুয়ে শুয়ে বাইরের বৃষ্টির শব্দ শুনতে লাগলো সুস্নাত। হঠাৎ প্লাইউডের দেওয়ালে মৃদু টোকা দেওয়ার শব্দের সঙ্গে সেই কণ্ঠস্বর শোনা গেল। আপনি জেগে আছেন? সুস্নাত সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ, আমি জেগে আছি। দয়া করে একবার বাইরে আসবেন। সুস্নাত উঠে বসে বলল। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। লোকটা বলল, আমার আর একটা অনুরোধ আছে। দয়া করে আপনার ব্যাগের ওই অচেনা লোকটার ফটোটা সঙ্গে আনবেন। তার কারণটা বাইরে এলেই বুঝতে পারবেন। সুস্নাত এবার বেশ অবাক হলো লোকটার কথা শুনে। ও ছবির সঙ্গে তার কি সম্পর্ক? সুস্নাত জবাব দিল, ঠিক আছে, নিচ্ছি। মিনিট খানেকের মধ্যেই ছবিটা নিয়ে করিডোরে বেরিয়ে এলো সুস্নাত। অন্ধকার বারান্দা, বাইরে অঝোরে বৃষ্টি, তার সঙ্গে দমকা হাওয়া। শুধু বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের একটা আলো বারান্দার কোণে এসে পড়েছে। হলদেটে বর্ষণসিক্ত ম্যাট মেটে আলো। সুস্নাত দেখতে পেল সেই কোণে কয়েক হাত দূরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে একজন লোক। তার মুখ দেখা যাচ্ছে না। তার পরনে মাথা ঢাকা টুপি, লম্বা ঝুলের বর্ষাতি। সুস্নাতর উপস্থিতি বুঝতে পেরে একইভাবে দাঁড়িয়ে লোকটা বলল, আপনাকে ডাকলাম বলে আপনি রাগ করবেন না। আসলে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই আপনাকে। না, রাগ করবো কেন? বলুন না, কি কথা? লোকটা বলল, আপনার অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল তা আমি জানি। সেদিন ঝড় জলের রাতে রাস্তায় হঠাৎই আপনার গাড়ির সামনে এক ভয়ঙ্কর মুখ দেখতে পেয়েছিলেন। তাই দেখে আতঙ্কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। এ পর্যন্ত শুনেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল সুস্নাত। বিস্মিত সুস্নাত বলে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তাই। বিভৎস সেই মুখ। ও মুখ কোনো মানুষের হতে পারে না। কিন্তু ব্যাপারটা আপনি জানলেন কিভাবে? মুহূর্ত খানেকের নিস্তব্ধতা। লোকটা এরপর সুস্নাতর দিকে ঘুরে দাঁড়িয়ে বর্ষাতি টুপিটা খুলে ফেলল। বাইরের ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে লোকটার মুখে। সুস্নাত দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে সেই দিনের রাস্তায় দেখা বিভৎস সেই মূর্তি। লোকটার মুখমণ্ডলে কোনো নাক নেই। ঠোঁটহীন মুখের বাইরে এসেছে দাঁতের পাটি, পলকহীন চোখ, সারা মুখে ছড়িয়ে আছে অজস্র কাটাকুটির দাগ। এরকম মুখ কোনো মানুষের হতে পারে না। আর একটু হলেই সুস্নাত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। দেওয়াল ধরে কোনো মতে সে সামনে নিল নিজেকে। তার অবস্থা দেখে লোকটা করুণ স্বরে বলে উঠল, দোহাই আপনার,
আপনি 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 ভয় পাবেন না, বিশ্বাস করুন। আমিও মানুষ। এ সবই সার্জারির চিহ্ন। যে ভগবানের হাত আপনার মুখ ফিরিয়েছে, এ সবই তার হাতের দাগ। সেই একই হাত। সুস্নাত এবার একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, তার মানে? লোকটা পলকহীন চোখে তাকিয়ে বলল, ডাক্তার হাজরা প্লাস্টিক সার্জারির অনেক জটিল পরীক্ষা নিরীক্ষা করেন। আমার এই মুখ নিয়ে আপনার মতো অনেকের মুখ ফিরিয়ে দিতে আমার এই মুখ কাজে লাগে তার। আমি গরিব মানুষ, পরিবার, ছেলে পেলে আছে। এর বিনিময়ে যে পয়সা পাই তাতেই সংসার চলে। এবার যেমন পেলাম 1,015, মাস 6 সংসার চলে যাবে। তারপর আবার এরপর একটু থেমে লোকটা বলল, এই ছবিটা আমাকে দিন। ওটা আমারই ছবি ছিল। সেদিন রাস্তায় ওই জায়গায় পড়ে গিয়েছিল। লোকেরা আপনার ছবি ভেবে ব্যাগে পুড়ে দিয়েছে। জানেন জানেন আপনারা তো আয়নাতে মুখ দেখেন, আর আমি দেখি ওই ছবিটা। ওটাই আমার আয়না। নির্বাক সুস্নাত ছবিটা এগিয়ে দিল তার হাতে। ছবিটার উপর পরম মমতায় হাত বোলাতে বোলাতে লোকটা বলে যেতে লাগলো, আমার খুব কষ্ট, জানেন। নিজের সন্তানরা পর্যন্ত তাকাতে পারে না মুখের দিকে। দিনের আলোতে বাইরে বেরোলে লোকে ঢিল মারে। তাই রাত ছাড়া আমি বেরোতে পারি না। কেউ কেউ বলে আমি নাকি মানুষ নই। আমি নাকি পিশাচ। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমিও মানুষ। মানুষ আপনার মতনই আর একটা মানুষ। লোকটার কথাগুলো আর্তনাদের মতো ঘুরপাক খেতে লাগলো বাতাসে। নিজেকে কিছুটা সামলে নিয়ে তারপর লোকটা বলল, আমার জন্যই আপনার অ্যাক্সিডেন্টটা হলো। পারলে এই হতভাগ্য লোকটাকে ক্ষমা করবেন। যাওয়ার আগে আপনাকে অ্যালোগ্রাফটের অর্থটা বলে দিয়ে যাই। যখন একজন মানুষের দেহ থেকে কিছু নিয়ে সম্পর্কহীন ভিন্ন কোনো মানুষের দেহে তা বসানো হয়, তখন তাকে বলে অ্যালোগ্রাফট। তবে ডাক্তার বাবু একটা অসাধ্য সাধন করলেন। সত্যি ওর হাত ভগবানের হাত।
একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল লোকটার মুখে। আর কথা না বাড়িয়ে সুস্নাতকে নমস্কার করে পাশ কাটিয়ে এগোলো লোকটা। ঠিক সেই সময় বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকে মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল বারান্দা। সেই আলোয় সুস্নাত স্পষ্ট দেখতে পেল লোকটার ডান কানের জায়গাটা পাতলা একটা স্টিকিং প্লাস্টার দিয়ে ঢাকা। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁটে ভিজতে লাগলো সুস্নাত। ভেজা বাতাসে তখনও ঘুরে বেড়াচ্ছে সেই হাহাকার। বিশ্বাস করুন, আমিও মানুষ, আমিও আমিও মানুষ, আপনার মতনই মানুষ। আপনারা শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ভগবানের হাত। গল্পটি ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মন্তব্য। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। দেখা হচ্ছে আবার পরের গল্পে। ধন্যবাদ।